বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতি খুব কাছ থেকে বোঝার সুযোগ পেয়েছিলেন, ওই সময় বাংলাদেশে ছিলেন, কি দেখেছিলেন বাংলাদেশের ওই সময়, কতটা অশান্ত হয়েছিল? এটা যদি বলি যে আমি খুব একটা কিছু দেখেছি তাহলে ভুল বলা হবে। কারণ আমি 18 তারিখে গেছি, যেটুকু দেখেছি সেটা আমি বলি যে এয়ারপোর্ট থেকে আমার যেখানে থাকার কথা সেখানে যেতে যেতে দেখলাম যে লাঠি সোটা মানে বাঁশের বড় বড় ডান্ডা নিয়ে একদল লোক বেরিয়ে পড়েছে, মাথায় হেলমেট পরা, এবং এরকম রাস্তায় কিছু কিছু এরকম জটলা দেখলাম, কিন্তু আমি কোনো সংঘর্ষ দেখিনি এবং তাদের ছাত্র বলে আমার মনে হয়নি। এরা হচ্ছে বড়রা, ছাত্র নয়। কিন্তু তারপরে আমি যে বাড়িতে গিয়ে উঠলাম সেখানে আমি প্রায় বন্দী হয়ে থেকেছি, কারণ বেরোবার অবস্থা ছিল না। ফলে শুনেছি আগের দিন জাহাঙ্গীরনগরে গুলি চলেছে, 6টি হত্যা মানে মৃত্যু হয়েছে, ছাত্রও ছিল তার মধ্যে, ফলে দেশ অশান্ত। এটা জানি। আমি ঘরে বসে হেলিকপ্টারের আওয়াজ শুনেছি, তারপরে পুলিশ টুলিশ বেরিয়েছে, একটু হট্টগোলের আওয়াজ শুনেছি, তার বেশি কিছুই শুনিনি। আমাকে যারা আশ্রয় দিয়েছিলেন তারা বলেছেন যে নানা রকম খবর রটছে, গুজব বেশিরভাগ, যে ওই পুলিশ এবং মিলিটারি যে নেমেছে তারা সব ছদ্মবেশী ভারতীয়, এবং খুব অদ্ভুতভাবে আরেকটা গুজব ছিল যে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তখনই। আর যিনি বিরোধী পক্ষের নেত্রী খালেদা জিয়া হসপিটালে ছিলেন বন্দী, তাকে মেরে ফেলা হয়েছে, তিনি দীর্ঘজীবী হন, এইরকম গুজব রটছিল। এর বেশি আমি কিছু দেখিনি, শুনেছি অনেক কিছু, কান দিয়ে দেখা যদি হয় এইটুকু। আমি যেদিন ফিরলাম 22 তারিখে, সেদিনও রাস্তাঘাটে অসুবিধা হয়নি কিছু, এমনি রিক্সা টিক্সা সব চলছিল, গাড়ি ঘোড়া চলছিল, এয়ারপোর্টে পৌঁছতে অসুবিধা হয়নি, প্লেনও চলছিল স্বাভাবিকভাবে। আমার মনে হয়েছে রাস্তায় দুটো পোড়া গাড়ি, মোটর গাড়ি আমি শুধু দেখেছি। কিন্তু তার আগের দিন সুপ্রিম কোর্ট সেই রায়টা দিয়ে দিয়েছেন যে 93% মেধাকে বিবেচনা করা হবে, বাকি 5 ভাগ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, আর 2 ভাগ এই ছোটখাটো ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরা বলেন, আর তৃতীয় লিঙ্গ ইত্যাদি নারীদের জন্য কোনো কোটা নেই। এতে ব্যাপারটা শান্ত হবে বলে আমার মনে হয়েছিল। কিন্তু যেহেতু আন্দোলনটা ছাত্রদের হাত থেকে চলে গিয়েছিল, তার জন্য শেখ হাসিনা দল দায়ী হতে পারে, কারণ ছাত্রদের বিরুদ্ধে ছাত্ররা নেমেছিল এবং অন্যান্য দলের বিরুদ্ধে আওয়ামী লীগের এটা নেমেছিল। ফলে পরপর তো গুলিগোলা চলতেই থাকে, মানুষ মরতেই থাকে। আর শেখ হাসিনার যে ওই এখন ভাইরাল হওয়া এগুলো দেখছি একটু অসহিষ্ণুতা এবং মানে যে উচ্চারণগুলো যে রাজাকারদের ছেলেদের জন্য থাকবে, এই সমস্ত কথা নিশ্চয়ই ছাত্রদের যথেষ্ট উত্তেজিত করেছিল। ছাত্রদের মৃত্যুটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। ফলে যখন জনতার হাতে এবং হাসিনা বিরোধী, সেই সঙ্গে সঙ্গে ভারত বিরোধী শক্তির হাতে চলে যায়, এমনকি ছাত্রদের সমাবেশেও ভারত বিরোধী স্লোগান ওঠে, যেটা কোনো দরকার ছিল না, কারণ ওখানকার কোটা কি তাতে ভারতের কোনো ভূমিকা নেই। ফলে মনে হয়েছিল যে আন্দোলনটা সহজে থামবে না, এবং তার ফলে আমরা দেখলাম যে আমি ফিরে আসার পরে আন্দোলনটা আরো বেশি তীব্র হলো, এবং কালকের ঘটনা তো সবাই দেখতে পেল। বাংলাদেশ কোথায় পৌঁছবে সেটা এখনো খুব অনিশ্চিত। একটা নির্ভেজাল ছাত্র আন্দোলন কিভাবে সরকার বিরোধী আন্দোলন, বলা হলো হাসিনা বিরোধী আন্দোলন হয়ে গেল, আপনার পর্যবেক্ষণ স্যার এক্ষেত্রে কি বলে? হাসিনারই কোনো ভুল ছিল নাকি? না, আমার তো মনে হচ্ছে যে
এই ছাত্র আন্দোলনের পেছনেও কোনো একটা মানে কোটা ছাড়াও অন্য কোনো একটা প্রেরণা বা উস্কানি ছিল, এবং আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র যে বাংলাদেশ জায়গাটাকে অস্থির করে রাখা হবে, এটা বড় বেশি ভারতের দিকে ঝুঁকছে বা চীনের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখছে। তাহলে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র চলছিল। এটা ভারত এবং বাংলাদেশের যে ইন্টেলিজেন্স গোয়েন্দা যারা কাজ করেন তাদের এই খবরটা রাখা উচিত ছিল বলে আমার মনে হয়, কিন্তু আমি তো রাজনৈতিক বিশ্লেষক নই, ফলে আমি এই সম্বন্ধে বেশি বলতে পারবো না। স্যার, আপনার কি মনে হয় এই ছাত্র আন্দোলন প্রথম থেকেই হাসিনা সরকার ভুলভাবে ট্যাকেল করেছে বলা ভালো? হাসিনা কিছুটা ঔদ্ধত্য দেখিয়েছে বলে এটা বারবারন্ত এই জায়গায় গেল? হ্যাঁ, হাসিনা একটু অসহিষ্ণু হয়েছিলেন, কারণ ওই রাজাকার কথাটা বলা উচিত হয়নি। ছাত্রদের মনটা আবেগপ্রবণ, ফলে তারা ক্রুদ্ধ হয়েছিল এবং তুমি কে আমি কে রাজাকার রাজাকার ইত্যাদি স্লোগান দিতে দিতে শেষ পর্যন্ত সেটা মানে হাসিনার কয়েকটা মানে বেখাপ্পা মন্তব্য এটাকে তীব্র করেছে, সন্দেহ নেই। শেখ হাসিনা আরেকটু সংযত হতে পারতেন এবং ছাত্র মৃত্যুর জন্য হয়তো ক্ষমা চাইতে পারতেন, সেইটাই তিনি করেননি। নিজের কাজটাকে যুক্তিপূর্ণ এই সাফাইটা তৈরি করবার চেষ্টা করেছেন, ফলে নিশ্চয়ই তাকে তার গুণাগার যাকে বলে তা দিতে হয়েছে আর কি, মাসুল গুনতে হয়েছে। স্যার, কাল রাত থেকে স্বাধীনতা বলে যে বাংলাদেশকে যে আন্দোলনকে আখ্যায়িত করছেন আন্দোলনকারীরা, তারপরে যে ছবি আমরা দেখলাম প্রতিবেশী দেশের, জেল থেকে বন্দি পালালেন, একাধিক জায়গায় গন্ডগোল, এই বিষয়টা কতটা আপনাকে ভাবাচ্ছে স্যার? না, এই স্বাধীনতা তো অরাজকতার স্বাধীনতা। সৈন্যরা ও ছেড়ে দিলেন, বললেন আর গুলি চলবে না, ফলে মুজিবের বাড়ি লুট হলো, মুজিবের মূর্তি ভাঙার চেষ্টা হলো, হয়তো ভেঙেই ফেলেছে এর মধ্যে। পুলিশের হেডকোয়ার্টার্সে আগুন লাগলো। সৈন্যরা আমার ধারণা এগুলো চেষ্টা করলে বন্ধ করতে পারতেন। যাই হোক, সৈন্যরা এখন হাতে নিয়েছেন। যদি যাদের নাম করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বা জালালউদ্দিন আহমেদ, আরো শফিকুল ইসলাম, এদের হাতে যদি একটা সর্বদলীয় সরকার হবে না, কারণ আওয়ামী লীগ থাকবে না, একটা সরকার গঠিত হলে আস্তে আস্তে যদি দেশ আবার নির্বাচনের দিকে যায়, তখন একটা তথাকথিত গণতান্ত্রিক সরকার তৈরি হবে। তখন যদি শান্তি আসে, সৈন্যবাহিনীর উপর নির্ভর করছে এটা তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। ফলে কিন্তু এই অস্থিরতাটা আমার মনে হয় বেশ কিছুদিন। ভারতীয়দের সঙ্গে সম্পর্ক ভবিষ্যতে কি হবে? হ্যাঁ, ইতিমধ্যে একটা প্রশ্ন উঠে গেছে স্যার এই বিষয়টা। সেটা প্রশ্নটা তো উঠবেই, কারণ ভারত সরকারেরও হয়তো ইন্টেলিজেন্সের এই খবরটা রাখা উচিত ছিল। ভারত সরকারের আপাতত একজন বন্ধু কমলো। হাসিনা যতই হোক একটা সদ্ভাব বজায় রাখার চেষ্টা করতেন, তিস্তার জল টল না পেলেও ভারতের উপর নির্ভর করতেন। তাছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ঐতিহাসিক মানে বাণিজ্যিক অর্থনৈতিক যোগ তো আছে। ভারত থেকে পেঁয়াজ না গেলে বাংলাদেশ পেঁয়াজ খেতে পারবে না। বাংলাদেশ ভারত থেকে অনেক জিনিস, মানে এমনকি গরু পাচার পর্যন্ত, গরু সবই অনেক মালপত্র যেতে হবে, বাংলাদেশ বাঁচবে না নইলে। ফলে ভারতের সঙ্গে একটা সদ্ভাব রাখতে হবে বাংলাদেশকে, কিন্তু কি সেটা বন্ধুত্বপূর্ণ না বন্ধুত্ব এবং টেনশন পাশাপাশি চলবে, আমি সেটা রাজনৈতিক বিশ্লেষকেরা বলবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।